আসসালামু আলাইকুম। ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম, এটা শুধু যে শুক্রবার পড়ি তাই না, কিন্তু এটা একই সাথে সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং মঙ্গলবার। তা আমরা যেটা লক্ষ্য করছি যে একটা স্টুডেন্ট যখন মেডিকেলে পড়ার জন্য মনস্থির করে যে আমার মেডিকেলে চান্স নেওয়াই লাগবে, তার উচিত যতটা সম্ভব যত আগে থেকে সে মেডিকেলকে টার্গেট করে পড়তে পারে। এবং একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, একটা স্টুডেন্ট যত আগের থেকে যে কোনো জিনিসকে টার্গেট করে যত বেশি প্র্যাকটিস করবে, ওই বিষয়ে তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। এবং এটা প্রমাণিত সত্যি যে একটা স্টুডেন্ট এইচএসসি পর্যায়ে তার যে টাইমটা আছে, এই টাইমে সে যদি ইচ্ছে করে যে আমি মেডিকেলে পড়তে চাই, প্রত্যেক দিন একটু একটু করে মেডিকেলের জন্য পড়বো, একটু একটু করে রিভাইজ করব এবং প্রত্যেক সপ্তাহে 2-3 করে পরীক্ষা দিব, রেগুলারিটি মেনটেন করে যদি সে করতে পারে, রেগুলার করতে হবে। এই যে 2 সপ্তাহ করলো, 3 সপ্তাহ নাই, আবার 4 সপ্তাহ করলো, 5 নাম্বার সপ্তাহ নাই, এইরকম করে কোনো দাম নাই, বরং প্রত্যেক দিন তাকে করতে হবে। এবং সত্যিকার অর্থে অসাধারণ হওয়া খুবই সহজ, জাস্ট রেগুলারিটি রাখতে হবে। প্রত্যেক দিন আমি এটা অল্প অল্প হলেও পড়বো, প্রত্যেক দিন হচ্ছে আমি একটু রিভাইজ করব, এবং এইটা যদি কন্টিনিউয়াস করতে পারি, আমার তো মনে হয় যে কোনো লেভেলের শিক্ষার্থী সে যদি সর্বোচ্চ চেষ্টা করে এই যে রেগুলারিটির ক্ষেত্রে, ইনশাল্লাহ সে অসাধারণ রেজাল্ট করবে। তা আমরা আজকে 2টা কাজ করব। একটা হচ্ছে যে গতদিন তাদের যে রেজাল্টগুলো হয়েছে সেটা একটু দেখব, এবং তার সাথে হচ্ছে আমরা ওই এমসিকিউ সামারি তো তোমাদের প্রাইভেট গ্রুপে পেয়ে গিয়েছো, একটু এমসিকিউ অ্যানালাইসিস করবো। ঠিক আছে, আজকে অবশ্য আমাদের 2টা সাবজেক্ট, মূলত হচ্ছে ফিজিক্সের আমরা হচ্ছে যে পড়বো, আর তার সাথে হচ্ছে বোটানি পড়বো। তাহলে আমরা একটু রেজাল্টটা একটু জাস্ট দেখি যে গতদিনের রেজাল্টটা আচ্ছা কীরকম ছিল। আমি যদি একটু নাম্বারগুলো দেখি যে কোন ব্যাচের শিক্ষার্থীরা কীরকম নাম্বার পেয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে 2025-এর বেস্ট 5 নাম্বারে আছে শুভ দাস 80.50, কংগ্রাচুলেশন। 4th হয়েছে বুশরা বিনতে জাহাঙ্গীর 81.25, কংগ্রাচুলেশন। 3rd হচ্ছে সামানিয়া জান্নাতি সামিয়া 85.50, কংগ্রাচুলেশন। ফাহারিয়া খানম 90.75, কংগ্রাচুলেশন। ফার্স্ট হচ্ছে মুত্তাসিম বিল্লা শৌমিক 97.50। তাহলে প্রত্যেকে অভিনন্দন, ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ ইনশাআল্লাহ এটা বেশ সুন্দর একটা অবস্থায় এসে চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2025-এর যারা তোমরা আছো তাদের হচ্ছে বেস্ট 5, তাহলে 97.5 থেকে একদম 80.5 এর মধ্যে রয়েছে, বেশ সুন্দর। ওকে, ভেরি ফাইন। এরপরে আমরা 2026-এর যে রয়েছে সেটা একটু দেখি, তারা কমই পাওয়ার কথা। মিফতা জান্নাত মৌ 53.25, হ্যাঁ এরা কেবল শুরু করছে, পরীক্ষা দিচ্ছে, এটাই বিশাল। জেবা রামিশা এটা হচ্ছে 53.75, এর 4th হয়েছে। 3rd হচ্ছে মারুফা আক্তার বিন 56.75, 2nd হচ্ছে নুসরাত ইসলাম 57.75, ফার্স্ট হচ্ছে আফিনা বিনতে রশিদুল 77.75, কংগ্রাচুলেশন। তাহলে মোটামুটি হ্যাঁ আস্তে আস্তে সবার উন্নতি হবে, রেগুলারিটি মেনটেন করে পড়লে ইনশাল্লাহ অবশ্যই উন্নতি হবে। তা রিয়াদুল মোস্তফা রিজভি বলছে অনেক ক্লাস, তুমি নিশ্চয় আমাদের মেডিকেলের একদিন তুমি কমেন্টস করছিলে, কি কারণে ক্লাস মিস করছো সেটা আমি সুপার কমান্ডোতে যাচ্ছি, ওই একটু পরে আসতেছি, পেজে হবে, তখন আমি তোমার কাছে শুনবো। ঠিক আছে, যে কোচিংয়ের চক্করে পড়ে যে হচ্ছে ক্লাস তো বুঝে গেছো, আমরা বলছি না তোমার প্রথম থেকে যত কোচিং আছে সব একদিকে আর আমরা একদিকে, আমাদের অর্ধেক না 5 ভাগের 1 ভাগ পড়াইতে পারবে না, তো এটা তো সত্যি কথা। ঠিক আছে, আচ্ছা ফ্রাইডে মেডিকেলে স্যার 3টা অ্যান্সার ভুল দেওয়া, এখন তো স্যার আমার প্লেস পিছনে চলে যাবে স্যার, অফিসে কল দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি শুনবো এখন 85.5, হঠাৎ 2-1টা কি কারণে ভুল হয়েছে আমি দেখবো ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি, দেখি একটু এমসিকিউ অ্যানালাইসিস করি। তবে তোমাদের প্রত্যেককে অভিনন্দন। শোনো, যারা এই 26-এর ব্যাচ হয়ে যদি তুমি 50%-এর বেশি নাম্বার পাও, অনেক ভালো, কারণ তুমি আস্তে আস্তে 26 মানে কি তোমার এখন 24-এর ফাইনাল হয়নি, তারপরে হচ্ছে 24-এর মেডিকেল অ্যাডমিশনের 1 বছর পর হবে 25-এর, তার 1 বছর পরে 26। তুমি যে সাহস করে পরীক্ষা দিচ্ছ যারা, এই জন্য তোমাদের প্রত্যেককে অভিনন্দন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি শুভ দাস দেখবো যে তোমাদের প্রশ্নের মধ্যে মেডিকেলের প্রশ্ন আমি সেট করি, তো ফ্রাইডে মেডিকেলেরটা আমি ফাইনাল চেক করে দেইনি, এই জন্য যদি কোথাও কম বেশি হয় আমি চেক করে দেখবো, নেক্সট দিন থেকে ইনশাল্লাহ আমি এটা দেখবো, যাতে করে কোথাও কোনো রকমের প্রশ্ন ইনশাল্লাহ ভুল না যায়। তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ, দেখা যাক খুব ফাস্ট, এবং প্রত্যেককে বলবো যে রেগুলার এবং তোমাদের যে A+-এর যে কোর্সগুলো সেগুলো কিন্তু আগামী দিন থেকে আমরা পেজে চলে আসতে পারি লাইভ, এবং বেস্ট 5 কে করতেছো এটা আমরা দেখবো। প্রত্যেকদিন আসলে মানে অভ্যাস করতে হবে প্রত্যেক দিন। ঠিক আছে, তাহলে শুরু করছি ইনশাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যাপসিডের বৈশিষ্ট্য 9 কোনটা? আমরা জানি যে ক্যাপসিড হচ্ছে ওই যে একটা সুতার চতুর্দিকের যে প্রোটিন আবরণ, সেটার নাম কি? ক্যাপসিড। অ্যান্টিজেন হিসেবে কাজ করে, তাহলে অ্যান্টিজেন হিসেবে কাজ করে, ঠিক আছে, প্রোটিন নির্মিত, অ্যান্টিবডি মোটেই না। এই দেখছো অ্যান্টিজেন অ্যান্টিবডি কাছাকাছি শব্দ, এইটা থেকে এটা মেডিকেল অ্যাডমিশন আসার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে অ্যান্টিবডি হিসেবে কাজ করে, এটা একটা মিথ্যা তথ্য, সত্যি নয় এটা। ক্ষেত্র বিশেষ স্নেহ পদার্থ হইতে পারে, ওকে ফাইন।
এরপরে চলে যাই উত্তর কমেন্টস করবা। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন, পেপটাইডোগ্লাইকেন। এখানে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিডও থাকতে পারে, মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিডও থাকতে পারে। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কোনটা বলো তো? পেপটাইডোগ্লাইকেন। ওকে, এইচআইভি মানবদের কোন সেলকে আক্রমণ এবং ধ্বংস করে? প্রত্যেকে তোমরা জানো যে টি লিম্ফোসাইট, কি নাম বলো? টি লিম্ফোসাইট। সিটি স্ক্যান, সিটি মানে সেলুলার ইমিউনিটি যেটা আছে সেটাতে নিয়ন্ত্রণ করে, সেই টি লিম্ফোসাইট হচ্ছে আক্রমণ করে হচ্ছে এইচআইভি। এবং খেয়াল রাখবা এইচআইভি হচ্ছে একটা আরএনএ ভাইরাস। সারা দুনিয়ায় যে ভাইরাসগুলো বিখ্যাত হয় এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। হ্যাঁ, না 2000 টাকা দিয়ে ভর্তি হওয়ার কোনো ইয়া নাই, মেডিকেল অ্যাডমিশন। তুমি আরো আমাদের ক্লাস দেখো, পেজে ফ্রি অনেক ক্লাস আছে, এগুলো দেখো। 2000 আমাদের মেডিকেলে আমরা যা পড়াই, যেইটা কোর্স ফি দেখো এখানে যে অনুযায়ী আছে সেই অনুযায়ী ভর্তি হয়ে দেবে। টাকা ওই কম বেশির সাথে না, কারণ মেডিকেলে চান্স পাওয়া এটা তোমার 30 লাখ টাকারও মানে প্রাইভেটে পড়তে গেলে পাবে না। তাইলে মেডিকেল যদি 1 নম্বর আমরা পড়াই, তুমি টাকা নিয়ে চিন্তা কেন? তুমি টাকা ধার করেও ভর্তি হইতে হবে। যদি আমরা নাম্বার 1 পড়াই, অন্য কোচিংয়ে তো ভর্তি হয়েছে 18,000, 16,000, 20,000 দিয়ে। কি পড়াচ্ছে? ঘন্টু পড়াচ্ছে, জানি না, তুমি স্বীকার করো আর না করো, সত্যিটা তো আমরা জানি। আচ্ছা এখন দেখো স্যার আমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছি, তো আমার ব্যাচে ভর্তি হতে চাচ্ছ কারণটা এই জন্য জানি তো ঘন্টু পড়াচ্ছে, আরো 10 জায়গায় ভর্তিও ঘন্টুই পড়াবে, আমরা তোমাকে রিয়েল পড়াটা দিব। তো তো বলছি অন্য জায়গায় তো ভর্তি হয়েছে ঢাই করে, কেন ভর্তি হয়েছিল? ছবি দেখে 1 নাম্বার 0.25 নাম্বার তোমার ছবি বাড়াইতে পারবে না। তা বারবার তোমাদের বলছি ভর্তি হওয়ার আগে যে ভাই টাকা দিয়ে আন্দাজে ভর্তি হও না। আমরা তো তোমাদের খুবই অল্প প্রাইস দিয়েছি এবার, খুবই অল্প, যাতে করে একটা স্টুডেন্ট যে এখানে যে কোনো লেভেলের একেবারে নিম্নবিত্ত থেকে যাতে একেবারে উচ্চবিত্ত যে কেউ পড়তে পারে। তাহলে ব্যাপারটা হইলো কি, সবাই যে ভর্তি হচ্ছে এখন কারণটাই এই যে আমরা যে সামনে যে আমি তো স্পষ্ট বুঝতে পারতেছি ভাই, বিশ্বাস করো কোচিংগুলো আমি বারবার বলছি তোমার ছবি নিয়ে ওরা বিজনেস করে। আমার কথা যদি মিথ্যা হয় কমেন্টস করো, আমি তো চিনি না, যদি মিথ্যা হয় হ্যাঁ কমেন্টস করো। দেখো যে এই যে তাসনিয়া জাহান মারভিয়া কোন কোচিং, নামটা কও দেখি, কোথায় পড়তেছো, তাদের একটু মার্কেটিং করে দেয় এবং কি পড়াচ্ছে সত্যিটা কও তারপরে, ঠিক আছে? তাহলে এইচআইভি মানবদের কোন সেলকে আক্রমণ ধ্বংস করে? ম্যাক্রোফেজ এবং টি সেল লিম্ফোসাইট। ওকে ফাইন। খাদ্যে বিষাক্ত পদার্থ তৈরি করে কোন ব্যাকটেরিয়া? আচ্ছা ক্লোস্ট্রিডিয়াম বোটুলিজম, এই যে বিষাক্ত ক্লোস্ট্রিডিয়াম বোটুলিজম, এইটা হচ্ছে বিষাক্ত পদার্থ তৈরি করে। হ্যাঁ বিষাক্ত, এই যে কয় না অনেকে খাওয়ার পরে পেটের মধ্যে ডিস্টার্ব অমুক তমুক, এটার জন্য, ঠিক আছে? আচ্ছা বার্ড ফ্লু হচ্ছে H5N1, বার্ড ফ্লু রোগের ভাইরাসের নাম কি বলো? H5N1। ওকে, এরপর হচ্ছে কোন জাতীয় ওষুধ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ সৃষ্টি বন্ধ করে দেয়? শোনো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যে উন্মেষে করছো, কত টাকা নিচে একটু কমেন্টস করো দেখি। উন্মেষে করছো কত টাকা একটু শুনি, তারপরে আচ্ছা কোন জাতীয় ওষুধ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ সৃষ্টি বন্ধ করে? আমরা জানি পেনিসিলিন যেটা আছে এটা হচ্ছে কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ সৃষ্টি বন্ধ করে। পেনিসিলিন, পি হচ্ছে এটা পজিটিভ, তাহলে ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তাহলে পেনিসিলিন। ওকে, ভালো করে খেয়াল রাখতে হবে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এটা ভালো করে খেয়াল করতে হবে। ওকে, তামাক পাতার মোজাইক রোগের বর্ণনা দেন কোন বিজ্ঞানী? শোনো, তামাক পাতার মোজাইক রোগ এটা অ্যাডলফ মেয়ার, ঠিক আছে? ওই অ্যাডলফ হিটলারের মতোই, মাথায় অ্যাডলফ মেয়ার যেটা, এটা তামাক পাতার মোজাইক রোগের বর্ণনা দিয়েছে। তাহলে এটা কিন্তু খুব ভালো করে একদম ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, এরপরে যে ভিরিয়ন গঠিত হয় কি দিয়ে? তাই প্রত্যেককে বলবো ভিরিয়ন, বলো তো ভিরিয়ন। একটা আছে ভিরয়েড, ভিরিয়ন, মাথায় আসতেছে কিছু? 8 নাম্বারটা একটু কমেন্টস করো দেখি, বলতে পারো কিনা। দেখো সামারি ক্লাস ম্যাগনেটিক, সামারিটা যদি সুন্দর করে ফেলো। রাতুল হাসান কি 21,000 কি বুঝলাম না। সিকদার, শোনো আমি তোমাদের বলি, তাসনিয়া স্যার আপাতত 8,000 দিয়ে ভর্তি হয়েছি। তাসনিয়া জাহান মারফি 8,000 দিয়ে ভর্তি হয়েছ, 8,000 দিয়ে ভর্তি হয়েছে, আর তো দিবা না বাকি টাকা আমি জানি, কারণ বুঝে গেছো যে পড়া কি। আচ্ছা বই তো একটা পাইনি, কারণ তা আমাদের এখানে তো ছিল 8,990 দিয়ে তুমি 20টা বইও পাইতা, পড়া আগায় দিত। বই তো খালি দাগায় দিয়ে কি, আমি তো বললাম পড়াবো আমরা, তা এই মূর্খতা কেন? কোর্স ফি হচ্ছে 21,000 টাকা, বাহ সুন্দর। বুঝতে পারছো? এটা হচ্ছে আসলে দুঃখজনক, কিন্তু কি কব আমি আসলে। আইডি কি অরিজিনাল আইডিও তো মনে হচ্ছে না, আইডির মধ্যে খোঁজের মতো। আচ্ছা ভিরিয়ন গঠিত হয় কি দিয়ে? এই উত্তর দাও না কেন? তাহলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ, এইটা দিয়ে হচ্ছে ভিরিয়ন গঠিত হয়, ঠিক না? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়া। ওকে, এই জন্য আমি বারবার বলি ক্লাস দেখে ভর্তি, আমরা বারবার বলছি। জানাতুল মিশু আসসালাম স্যার আমি পেজ স্যার ঢুকতে পারি না, কেন ঢুকতে পারো না? সংক্রমণশীল ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলে? তা প্রত্যেকে আমরা জানি সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে নিউক্লিক অ্যাসিড বলে। কি বলে বলো? ও ভাই আমি আগে জানতাম না। আচ্ছা ঠিক আছে, আগে জানতাম না নিউক্লিক অ্যাসিড। আচ্ছা তোমার যদি সত্যি সমস্যা থাকে তোমার গার্ডিয়ান দিয়ে একটু ফোন দেওয়া, তারপর আমি বলে দেবো এখন, ঠিক আছে?
কিন্তু রিয়েল সমস্যা থাকলে তখন দেখবে, আর সমস্যা না থাকলে তো প্রশ্নই নাই। আমি কোনো ভালো লোক না, আমি যেটা সত্যি সেটাই কই, ভালো খারাপের না, আমি নিরপেক্ষ লোক, সত্য কথাটা কই। সংক্রমণশীল ক্ষমতাবিহীন ভাইরাসকে বলে নিউক্লিওক্যাপসিড। হিমোজয়েন নামক বর্জ্যপদার্থ এরোসিসাইটিস সাইটোনের কোন ধাপে উৎপন্ন হয়? হ্যাঁ, লাইভ আটকে যাচ্ছে। হ্যাঁ, ওই যে বললামই তো, কিন্তু এখন স্যার অনেক টেনশনে আছি, প্লিজ ভাইয়া। তানসিয়া জাহান মারফি, শোনো আমি তো বলছি যে আমাদের কাছে পড়লে তুমি অন্য যত কোচিং আছে সবগুলো যদি কেউ টাকা দিয়ে পড়ে, সব যা আছে বাড়িতে প্রাইভেট সব, সে যেই নাম্বার পাবে এইখানে পড়ে তার সে 15, 18, 20 কিংবা 25 পর্যন্ত এক্সট্রা বেশি পাবে। তার মানেটা কি? তার মানে তুমি যত কোচিং আছে সব, খালি একটা না, বাকি সবগুলা করবা, বাড়ির প্রাইভেট, ব্যাচের প্রাইভেট করে যদি তুমি নাম্বার পাও ধরো 50, তাহলে এইখানে পড়লে হয় 65 পাবা, ওই পড়াটাই যদি পড়ো আমাদের কাছে পড়ে, অথবা 70 পাবা, নাইলে 75, এইরকম। অন্য জায়গায় পড়ে যদি 60 পাও তাহলে এখানে 75, নাইলে 80, নাইলে 85। তার মানে অন্য জায়গায় পড়ে যা পাবা এইখানে তার চাইতে ইনশাল্লাহ 15 থেকে 20 অথবা 25 পাবা বেশি। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এটা কি হিমোজয়েন নামক বর্জ্য হয় সাইজন। হ্যাঁ, সাইজন সাইজন কোন ধাপে? সাইজন। এই সামারি করছো তো ঠিকভাবে, ভেরিফাইড। সামারি কিন্তু গেম চেঞ্জিং ইনশাআল্লাহ। আচ্ছা, ম্যালেরিয়া রোগের বাহক হিসেবে অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশককে চিহ্নিত করেন কে? আচ্ছা, আগে পেজের ক্লাসগুলো ফ্রি যেগুলো আছে সেগুলো করতে থাকো, তারপরে তো হবে। আমার সাথে যোগাযোগ হচ্ছে এই লাইভে, এই লাইভেই কথা করার সবচেয়ে ভালো, আর কোনো যোগাযোগ নেই। আমি জীবন্ত মানুষ, লাইভে কথা করছি। ম্যালেরিয়া রোগের বাহক হিসেবে অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশক, আর অফিসের সাথে কথা বলতে পারো তুমি, অফিসের স্টাফ। জাতীয় স্ত্রী মশককে চিহ্নিত করেন কে? আচ্ছা, এটা কে করছে? রোনাল্ড র্যাশ করছে যে অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশককে চিহ্নিত করেন রোনাল্ড র্যাশ, এটা জানো। কক্কাসের আকৃতি, 12 নম্বরটা উত্তর করতে থাকো। 12, আজকে দুপুর থেকে আসতে পারি না। আচ্ছা, কোনো সমস্যা? 10-এর একজন বলছে স্যার এ হবে না। 10 কি আছে দেখি, এই কি বললো? হিমোজয়েড নামক বর্জ্য কোন ধাপে? সিগনেট রিং কেন হবে? এটা তো সাইজনটা হওয়া উচিত, কেন সিগনেট রিং হবে? আচ্ছা দাঁড়াও, সরি আমার বোধহয় ভুল হয়েছে, থামো। হিমোজয়েন নামক বর্জ্যপদার্থ, এটা আমার মধ্যে ট্রোফোজয়েড হবে। এই শোনো, এটা ট্রোফোজয়েড হবে। এই যে মেডিকেল এক্সাম, আমার যেটা ধারণা এখন বুঝতেছি জানুয়ারির 3 বা 10, আরো যদি পিছাইতে পারে বলা যায় না, তবে 3 বা 10, জানুয়ারির 3-10-এর মধ্যে আমার কেন জানি মনে হচ্ছে 3 বা 10 এই দুইটার মধ্যে হবে ইনশাল্লাহ। হিমোজয়েন নামক বর্জ্যপদার্থ, শোনো এটা ট্রোফোজয়েড, এই 10 নম্বরটা ট্রোফোজয়েড। ঠিক আছে, হ্যাঁ ফ্রাইডে মেডিকেল, কিন্তু মেডিকেল তো মেডিকেল মানে তোমাদের তো শুরু হইতে একটু টাইম আছে। কমেন্টস গুলো দেখো যে পারছো কিনা। ম্যালেরিয়া রোগের বাহক হিসেবে অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশককে চিহ্নিত করেন রোনাল্ড র্যাশ। কক্কাসের আকৃতি কেমন? যে কেউ বলবে গোলাকার। হ্যাঁ, ব্যাসিলাস হচ্ছে দন্দায়। পাটের আশ ছাড়াতে সাহায্য করে কোনটা? পাটের আশ ছাড়াতে সিউডোমোনাস, রাইজোবিয়াম, তারপরে ক্লোস্ট্রিডিয়াম, ব্যাসিলাস। ক্লোস্ট্রিডিয়াম যেটা, এটা পাটের আশ ছাড়াতে হেল্প করে। মাথায় ঢুকতেছে দ্রুত? আচ্ছা, 10 নম্বর কি সাইজন? দেখিও তো, আমার ভুল হতে পারে। হিমোজয়েন নামক বর্জ্য সাইজন বা ট্রোফোজয়েড দেখিও, এটা আমার আবার ভুল হতে পারে অনেক সময়, এটা আমার দেখে নিও। পাটের আশ ছাড়াতে ক্লোস্ট্রিডিয়াম। ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী কোন জীবাণু? ধনুষ্টঙ্কার, ক্লোস্ট্রিডিয়াম টিটানি। ওকে ফাইন, একটু ফাস্ট যাই। কোনটি অ্যান্টিভাইরাস ড্রাগ? এটা হচ্ছে ইন্টারফেরন, এটা হচ্ছে অ্যান্টিভাইরাস ড্রাগ। হ্যাঁ, এগুলো 25-26। ওকে ফাইন, সাইজন ঠিক আছে। তাহলে ইন্টারফেরন, ওইটা বোধহয় প্রথমে বলে পরে আবার মাথায় ওলট পালট হলো নাকি। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনটা? এটা অলরেডি তোমরা উত্তর করেছো, এটা হচ্ছে পেনিসিলিন, হচ্ছে গ্রাম পজিটিভ। অ্যানথ্রাক্স রোগ সৃষ্টিকারী অণুজীবের আবিষ্কারক কে? এটা তোমরা প্রত্যেকে জানো যে লুই পাস্তুর যে আছে, সে হচ্ছে অ্যানথ্রাক্সের যে এটা রয়েছে এটা আবিষ্কার করছে। সুপার কমান্ডো, এই যে এদেরটা শেষ হয় সত্যি স্যার সাইজন হবে। স্যার তো হ্যাঁ সামারিতে সাইজনটা বলছি, মানে অন্য একটা জিনিসে ফোকাস করতে গিয়ে ট্রোফোজয়েড মাথায় চলে আসে। ট্রোফোজয়েড তো টাটা গাড়ি বলিস। অ্যানথ্রাক্স রোগ সৃষ্টিকারী অণুজীবের আবিষ্কারক কে? তাহলে এটা লুই পাস্তুর যেটা, সেটা আবিষ্কারক হবে। ওকে ফাইন। আচ্ছা, ইমার্জিং ভাইরাস, ওই যে হেন্স দিয়ে বলছিলাম, তাহলে সার্স যেটা, সেটা কিন্তু ইমার্জিং ভাইরাসের মধ্যে আছে। এই বুঝতেছো আমার কথা? এই ইমার্জিং কি বলছে? ইমার্জিং ভাইরাস নয়। ও আচ্ছা, ইবোলা হবে, ইবোলা হবে, সার্স হবে, এই হিসাবে সবগুলো এটা নয়। কোনটায়? কোনোটি নাই। দেখছো, ইমার্জিং ভাইরাস 9 কোনটি? তাহলে কোনোটিই নাই। দেখিও আবার, এই দেখছো, এই সাবধান যে কোনটা হয় নয়। দেখছো কি হলো রে? হয় নয়, এইভাবে থাকলে কিন্তু এটা কোনোটি নয়। হেন্স দিয়ে খেয়াল রাখবে, ঠিক আছে? ওকে ফাইন। এইচআইভি, তারপরে ইবোলা, তারপরে তো বুঝতে পারছো। হ্যাঁ, কোথায় দ্বিসূত্রক আরএনএ পাওয়া যায়? তাই এই টাইপের কোশ্চেন্স ইনশাল্লাহ তুমি দেখবা। স্যার পড়তেছি কিন্তু বেশি দিন স্যার মনে থাকে না। আমি কি স্যার এই মুহূর্তে কি করা উচিত? 1 নাম্বার কাজ আমি তোমাকে বলছি, যা কিছু পড়ছো কন্টিনিউয়াস রিভিশন। পড়া যদি খেয়াল না থাকে কোনো লাভ নাই। ওই যে নামাজ পড়ার পরে যদি কেউ 2 নাম্বারই করে, ওই নামাজের সত্যিকার অর্থে আল্লাহ কি করবে সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু তোমার নামাজ কবুল হচ্ছে কিনা এটা বোঝার সবচেয়ে সেরা বুদ্ধি, তুমি কোনো খারাপ কাজ করবে না, তার মানে তোমার নামাজ কবুল হচ্ছে। কারণ আল্লাহ বলছে নামাজ যে পড়বে, নামাজের ইম্প্যাক্ট হচ্ছে সে অন্যায় করবে না।
কিন্তু ঘুষও খাচ্ছে, চুরিও করতেছে, মিথ্যাও করছে, নামাজও পড়তেছে, সত্যি কথা নামাজের কোনো কবুল হচ্ছে না, গ্যারান্টেড। লিখে রাখো, যেটা আমি বুঝি আর কি। আমি মাওলানা হুজুর না, কিন্তু আমি সহজ করে যেটা বুঝি সেটা তোমাকে বলতে পারি, আমার নলেজ থেকে যেটা বুঝি। ঠিক আছে? আচ্ছা, স্যার এমসিকিউ গুলো কিভাবে নোট রাখবো? আচ্ছা, এমসিকিউ গুলো মাথার মধ্যে নোট রেখে ফেলো, মাথার মধ্যে, সাথে সাথে দেখো যে ইনশাল্লাহ হয়ে যাবে। কোথায় দ্বিসূত্রক আরএনএ দেখা যায়? তাহলে দ্বিসূত্রক আরএনএ কোথায় দেখা যাবে? রিও ভাইরাসের মধ্যে না? রিও ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ দেখা যায়। ওকে ফাইন, উত্তরগুলো দেখায় ফেলো। একদিনে ইকোলাইয়ের কতটি জেনারেশন? যেমন একটা জেনারেশন মানে তুমি একটা জেনারেশন, তোমার আব্বা আর একটা, তোমার দাদা আর একটা, তোমার দাদা তোমার আব্বার বয়সের পার্থক্য কত? 20, 25, 30। তোমার আব্বার সাথে তোমার বয়সের পার্থক্য 20, 25, 30। তার মানে মানুষের একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন পার্থক্য কিন্তু 20, 25, 30 বছর লাগে। হ্যাঁ, মূল পড়া আছে, আমি এটা নিয়ে বলবো, রাতুল হাসান, আগে এটার মধ্যে আসি। তাইলে ইকোলাই যদি এখন যে জন্ম নিল, 20 মিনিট পর সে আব্বা, 40 মিনিট পর দাদা, 60 মিনিট পর পর দাদা, তার মানে হচ্ছে 20 মিনিটে একটা করে নতুন জেনারেশন তৈরি হয়। তাহলে 1 ঘন্টায় 3টা, 24 ঘন্টায় 72টা। তাহলে একদিনে ইকোলাইয়ের কতটা জেনারেশন সৃষ্টি হতে পারে? 72টা জেনারেশন। কি কো বাবু, মারাত্মক। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তে অনুচক্রিকার সংখ্যা কতটুকু নিচে নামতে পারে? এটা আমরা জানি যে 1.5 লাখের নিচে নামতে পারে। হ্যাঁ, এমনকি 50,000 পর্যন্ত হয়ে যেতে পারে, খুব ডেঞ্জারাস। ওকে, আচ্ছা ঠিক আছে। জোবায়ের খান, তোমাদের ফ্রাইডে মেডিকেলের কোশ্চেন্স আমি একদিনও করে দিই না, আগামী দিন থেকে করে দেবো, টেনশনের কারণে। আমি সুপার কমান্ডার সব কোশ্চেন আমি চেক করে দিই। এই তোমাদের ফ্রাইডে মেডিকেল আগামী দিন থেকে করব, এবং যেটা আছে, এই যে তোমাদের A+-এর যে কোর্সেস যেগুলো, সেগুলো আগামী দিন থেকে ইনশাল্লাহ করবো। এই একদম ফালতু কোশ্চেন সব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী, কিন্তু এই ফালতু কোশ্চেন তো অনেক নাম্বার পেয়েছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তে অনুচক্রিকার সংখ্যা কতটুকুর নিচে? তাহলে 1.5 লাখের নিচে। ওকে ফাইন। আচ্ছা, ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক কে? তাহলে ম্যালেরিয়া জীবাণুর যে আবিষ্কারক, চার্লস ল্যাভেরো না এটা? তাহলে এটা এমনিতে অ্যালকোহল থেকে ভিনেগার তৈরিতে কোনটা ব্যবহার হয়? প্রত্যেকে জানে অ্যাসিটোব্যাক্টর। অ্যালকোহল থেকে ভিনেগার তৈরিতে আমরা কি ব্যবহার করি? অ্যাসিটোব্যাক্টর। ওকে ফাইন। আচ্ছা, রিভিশন দেওয়ার কায়দা নিয়ে আমি বলবো একটু পরে। 1 নম্বর কায়দা হচ্ছে ভুলে যাওয়ার আগে রিভাইজ করতে হবে। ভুলে যাওয়ার আগে তোমার বন্ধুত্ব টিকায় রাখা সবচেয়ে ভালো বুদ্ধি কি? রেগুলার একটা হচ্ছে যোগাযোগ রাখা, মানে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগে তৈরি না করা। তা তুমি পড়াটার সাথে তোমার বন্ধুত্ব থাকবে কিভাবে? তাকে ভুলে যাওয়া, মানে সে চাবে যে ভুলে যাইতে, কিন্তু তোমার দরকার তো ভাই, কারণ নাম্বার কারেক্ট করে তুমি পাবা। এজন্য পড়াকে ও ভুলতে চাবে, কিন্তু তুমি ওকে ভুলা যাবে না। সহজ কথা। তার মানে ও রেগুলার রিভিশন, রেগুলার। ঠিক আছে, রেগুলার যদি হচ্ছে যে রিভিশন দাও, ইনশাল্লাহ আস্তে আস্তে পড়া একদম দেখবা যে মাথার মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, কোন বিজ্ঞানীকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়? তাই এটা আমরা প্রত্যেকেই জানি যে ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লিউয়েনহুক। ঠিক না? ব্যাকটেরিওলজির জনক হচ্ছে আচ্ছা লিউয়েনহুক। কোনটি ভাইরাস জনিত রোগ নয়? আচ্ছা, ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত রোগ। খেয়াল আছে আমি যে টেকনিকটা বলছিলাম, ওই যে নতুন জামাই টিএসসিতে মেডেল পরে কুটি কুটি করে এসে, খেয়াল আছে না যেগুলো বলছি? খেয়াল আছে তো নিশ্চয়ই। তাহলে একদম ভালো করে খেয়াল করো। তাহলে কোনটি ভাইরাস জনিত রোগ নয়? হ্যাঁ, ওই যে হাই বসন্ত মাস হলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জন্ডিস রোগে পেলো, খেয়াল আছে তো? ওইটা একটু কমেন্টস করো। তাহলে ভাইরাস জনিত রোগ নয়, তারপরে ব্যাকটেরিয়া। ডেঙ্গু ভাইরাস, হাম, রুবিওলা নামে হচ্ছে এটা দেওয়া হয়। হারপিস, এটা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে এটা কি ব্যাকটেরিয়া। আর কি বলে মূর্খ আমি, ভাইরাস জনিত মানে ব্যাকটেরিয়া বের করতে হবে। হারপিস সিমপ্লেক্স। এই যে দেখো 25 নাম্বারটা, টাইফয়েড হচ্ছে স্যালমোনেলা টাইফি। কি বলছে রে? ভাইরাস জনিত রোগ না, মানে ব্যাকটেরিয়া দেওয়া হয়। তার মানে টাইফয়েড যেটা, এটা স্যালমোনেলা টাইফি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া দেওয়া হয়। হাম হচ্ছে এটা ভাইরাস জনিত, ডেঙ্গু হচ্ছে ভাইরাস, হারপিস হচ্ছে ভাইরাস। তাহলে ভাইরাস জনিত রোগ নয়, তাহলে টাইফয়েড। 25 নাম্বারটা টাইফয়েড। ওকে ফাইন। আপনি তো সঠিকটা জানেন, তাইলে হবে? তাইলেই হবে তো। আমার মোট নাম্বার সঠিকটা জান। আচ্ছা ঠিক আছে, আমি এটা চেক করে দেয়নি তো, চেক না করলেই দেখা যায় 2-4টা ভুল পড়েই যায়। নতুন জামাই টিএসসিতে মেডেল পরে, তাই এসবিটু হেসে গান করে। ঠিক আছে, ওটা আমি বললাম তো, ইনশাল্লাহ আগামী দিন থেকে এটার একেবারে একটা যাতে ভুল না হয়, যেমন মেডিকেল অ্যাডমিশনটা আমি দেখি যাতে এদের মাথাটা ঠিক থাকে। নিচের কোনটি দ্বারা গনোরিয়া রোগ হয়? তা আমরা জানি হচ্ছে নেসিরিয়া গনোরি ব্যাকটেরিয়া দ্বারা হয়। ঠিক আছে, ওকে ফাইন। বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা কোনটা? মস্কিউরিক্স। মস্কিউরিক্স বানানটা দেখো তো কোথায় হবে? মস্কিউরিক্স, সি নাম্বারটা মস্কিউরিক্স। টোবাকো মোজাইক ভাইরাসে কোনটি আছে? এটা আরএনএ ভাইরাস। কিরকম আরএনএ বলো তো? 28 নাম্বার টোবাকো মোজাইক ভাইরাস। শোনো, খেয়াল রাখারও কিন্তু কিছু বুদ্ধি আছে যে কিভাবে তুমি খেয়াল রাখতে পারো। দিনে হচ্ছে একটা করে বিড়ি খায়, 1 সূত্রক আরএনএ। আবার খাইতে করছি না, খুব খারাপ জিনিস। 1 সূত্রক আরএনএ। ঠিক আছে। এরপর হেপাটাইটিস ভাইরাস এ কোথায় গেল রে? কোন গ্রুপের ভাইরাসের কারণে হয়? এটা হচ্ছে এন্টারো, মুখের মধ্যে এই খাওয়ার সাথে সাথে সম্পর্ক, এন্টারো ভাইরাস। ম্যালেরিয়া পরজীবীর আক্রমণকারী দশার নাম কি? আক্রমণ করে হচ্ছে স্পোরোজয়েট। স্পোরোজয়েট। আচ্ছা, এরপরে কোন ম্যালেরিয়া সুপ্তাবস্থাকাল সর্বোচ্চ? ওই যে 4টা ম্যালেরিয়া প্রজাতি আছে, খেয়াল আছে তো? প্লাজমোডিয়াম ভিভাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালেরি। তাহলে সুপ্তাবস্থা সবচেয়ে বেশি
বেশি হবে মায়ের কাছে, তার মানে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, মা কি কোয়ার্টার ম্যালেরিয়া, মাথায় ঢুকতেছে, মারাত্মক দামি, খুবই ইম্পর্টেন্ট। এই শখ থেকে তো মেডিকেল অ্যাডমিশনে প্রায় প্রশ্ন আসে এবং খুবই খুবই ইম্পর্টেন্ট। কোয়ার্টার ম্যালেরিয়া নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়, তার মানে ভাইরাসজনিত রোগ না, ব্যাকটেরিয়াজনিত রোগ কোনটা এটা বের করতে হবে। ডিপথেরিয়া, এই তো কোলেস্ট্রিয়াম ডিপথেরিয়া, এটা তো ব্যাকটেরিয়া দেওয়া হয়। হাম, রুবিওলা ভাইরাস, এইডস, এইচআইভি, বসন্ত হচ্ছে ভেরি গুড না ভেরিওলা। তাহলে যেটা হচ্ছে ডিপথেরিয়া, ডিপথেরিয়া যেটা, এটা হচ্ছে তোমার কি হবে বলতো, ভাইরাসজনিত হচ্ছে, না হয় ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ। ওকে, আচ্ছা প্লাজমোডিয়াম ভিভাক্সের সুপ্তাবস্থা, ভাই 12 হইয়া 12 থেকে 20 দিন। কোন ম্যালেরিয়ার জীবাণুতে সংক্রমিত রোগীর মস্তিষ্কে রক্তপাত, মস্তিষ্কে হচ্ছে পাগলা হয়ে যায়, তার মানে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, ফালতু প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। আরেকটা করি, ডেঙ্গু জ্বরের ভাইরাসের কতটি সেরোটাইপ আছে, এটা উত্তর করো তো 35 নম্বরটা, 35 নম্বরটা উত্তর করো, দেখি যে মাথা আনতে পারছো কিনা। ওরে আল্লাহ, মাত্র 2% চার্জ আছে মোবাইলের। এই যে মানে ক্লাস আজকে এতগুলো হচ্ছে, চার্জ নিতে নিতেই মোবাইলের হচ্ছে যে চার্জ হওয়ার আগেই দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা ডেঙ্গু জ্বরের ভাইরাসের কতটি সেরোটাইপ আছে? আচ্ছা সেরোটাইপ যখন বলবে ভালো করে খেয়াল রাখবা যে এটা কিন্তু হবে 4টি। সেরোটাইপ কয়টি বলো? 4টি। আর টাইপ আছে 3টি, আর সেরোটাইপ হচ্ছে 4টি। সেরোটাইপ 4টি। সমগোত্রীয় 9 কোনটা? ইয়েলো ফিভার, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু। ইয়েলো হচ্ছে ভাইরাস জনিত, টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস, ডেঙ্গু হচ্ছে ভাইরাস, আর টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া জনিত। বি নাম্বার। রক্ত পরীক্ষা কোন অ্যান্টিবডি ডেঙ্গু জ্বরের উপস্থিতি? আইজিএম, ইমিউনোগ্লোবুলিন এম। কোনটি ইমার্জিং ভাইরাস? ওই যে হেন্স সার্চ হবে। দ্রুত একটু যাই। দন্দাকার ভাইরাস 9 কোনটা? আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, এটিএম, মামস। ডেঙ্গু হচ্ছে গোলাকার, তাহলে এইটা। জীব জগতে কোনটি সর্বাধিক ক্ষুদ্রতম? 40 নাম্বারটা একটু উত্তর করো। 40 নাম্বারটা উত্তর করো। দেখো দন্দাকার ভাইরাস 9 কোনটি? তাহলে এটা একটু বলো তো। আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। দন্দাকার ভাইরাস 9 কোনটি? তাহলে এইটা হচ্ছে দন্দাকার ভাইরাস 9 হচ্ছে 39 হচ্ছে ডেঙ্গু। আর জীব জগতের কোনটি সর্বাপেক্ষা ক্ষুদ্রতম? আমরা জানি যে সবচেয়ে ক্ষুদ্রতম কিন্তু জীব জগৎ যদি উল্লেখ থাকে তাহলে ব্যাকটেরিয়া। আর জীব জগৎ এই যে 40-এর দিচ্ছে, ভাইরাস মোটেই না। এই শহীদুল ইসলাম, খেয়াল রাখতে হবে যে ব্যাকটেরিয়া হচ্ছে জীব জগতের অংশ, ভাইরাস কিন্তু জীব জগতের অংশই না, তার মানে এটা কিন্তু হবেই না। ঠিক আছে, ক্লিয়ার? আমার মনে হয় যে ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে যে হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে এই অনুযায়ী এবার আমরা একটু ইয়াতে যাই, ফিজিক্সে। আচ্ছা রেজাল্টগুলো আরেকবার একটু দেখাই দিই। হ্যাঁ, অনেকে রেজাল্টগুলো বোধহয় দেখতে পায়নি, আমি আরেকবার একটু দেখাই। যেমন এটা হচ্ছে 25-এর ব্যাচের শুভ দাস 5th হয়েছে 80.5, 4th হচ্ছে বুশরা বিনতে জাহাঙ্গীর 81.25, 3rd হচ্ছে সামানিয়া জান্নাতি সামি 85.5, 2nd হচ্ছে ফাহারিয়া খানম 90.75, 1st হচ্ছে মুত্তাসিম বিল্লাহ শমিক 97.50। ভেরি নাইস, ভালো নাম্বার পেয়েছে প্রত্যেকে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এটা কি পড়লাম আমরা? এবার একটা আমরা ফিজিক্সে যাব, দেখি যে ফিজিক্সে তোমাদের কি অবস্থা রয়েছে। ওকে, খুবই দ্রুত পড়বো, কয়েক মিনিট, বেশিক্ষণ না। এরপরে আবার শোনো, ফ্রাইডের নিয়মটা হচ্ছে রেগুলার পরীক্ষা, রেগুলার একটা রিভিশন। হ্যাঁ, বুশরা বিনতে জাহাঙ্গীর 85.5 হবে স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে যেটা দিচ্ছি আমি তো ওইটা থেকে বলছি, শুনবো, দেখবো, ওটা অসুবিধা নেই, টেনশনের কারণ নেই। আচ্ছা, বাধাহীন পথে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়। তাহলে আমরা জানি যে এইচ যেটা রয়েছে, এইচ সমান হচ্ছে v0² / 2g, ঠিক না? তার মানে হচ্ছে আদি বেগের বর্গের অতিক্রান্ত দূরত্ব, এটা আরো সহজ করে বলি। বাধাহীন পথে পরন্ত বস্তুর নির্দিষ্ট অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, এইচ সমানুপাতিক হচ্ছে t², ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এইচ সমানুপাতিক হচ্ছে t²। ওকে ফাইন, সমস্যা না। আবির হোসেন, এটা হচ্ছে ফ্রাইডে মেডিকেল। ফ্রাইডে মেডিকেল শেষ হলে তোমাদের এটা শুরু হবে। ভাই একটা চ্যাপ্টার শুরুতে খুব মনোযোগ দিয়ে ভালো পড়া হয়, কিন্তু শেষের দিকে গিয়ে হজবরল হয়ে যায়, ওই শেষের অংশ অপরাই থেকে যায়। আচ্ছা, ওইটা আমি বলবো এখন। রাতুল হাসান, ভালো কোশ্চেন, এটা আমি ব্যাখ্যা বলবো। স্থির অবস্থান থেকে সমতরণে চলমান বস্তুর বেগ অতিক্রান্ত দূরত্ব, তার মানে হচ্ছে বেগ বলতে ভি, তাহলে v² হচ্ছে v0² ± 2as। তাহলে v² এর সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক হচ্ছে s, বা v সমানুপাতিক হচ্ছে √s। তাহলে √s মানে হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। বুঝতেছ? 2 নাম্বার মাথায় আসতেছে? ওকে স্যার, এটা কি স্যার?
আচ্ছা এইবার লক্ষ্য করো, খুব ইজি জিনিস লক্ষ্য করো যে একটি বল 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, বলটি কত দূরত্বে পড়বে? আচ্ছা এটার মানেটা কি? ওই যে হার্ট দিয়ে বলছে না তোমাদের সামারিতে, তাই লক্ষ্য করে এত বেগে, তার মানে এটা হচ্ছে ভি নট, এটা হচ্ছে থিটা নট, কত দূরত্বে পড়বে, তার মানে আনুভূমিক বলছে না, তার আর এর সূত্র, আর মানে কি যে কেউ জানো ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট, একটা স্কোয়ার একটা জি দিয়ে ভাগ, তাহলে ভি নট স্কোয়ার মানে 20কে স্কোয়ার করবো, আর সাইন 2 থিটা, একটা থিটা যদি 45, দুইটা থিটা 90, সাইন 90 এর মান হচ্ছে 1, আর এখানে জি এর মান তুমি 9.8 বা 10 যাই ধরো, তাহলে 420, 20-এ 400-কে 9.8 দেওয়া করলে 40, 41 এরকম কিছু মান আসবে, 40 মিটার। ওকে ফাইন, মেডিকেল আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে? ওকে আচ্ছা 9.8 মিটার পার সেকেন্ড বেগে একখণ্ড পাথর উপরের দিকে ছড়া হলো, কত সময় পরে এটা ভূপৃষ্ঠে ফিরে আসবে? শোনো খুবই ইজি, কিন্তু রেগুলার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু মাথায় আসবে না। তাহলে দেখো এত মিটার পার সেকেন্ড বেগে একখণ্ড পাথর উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তার মানে এটা হচ্ছে ভি নট, কত সময় পরে এটা ভূপৃষ্ঠে, তার মানে টি সমান হচ্ছে 2 ভি নট ডিভাইডেড বাই জি, তাহলে 2 ভি নট হচ্ছে কত 9.8, জি হচ্ছে 9.8, কাটাকাটি করো, তার মানে 2 সেকেন্ড। মাথায় আসতেছে? কিরে তোমাদের উত্তরের কমেন্টস কেন জানি একটু আটকে গেছো নাকি আমার এই মোবাইলটা আসতেছে না আল্লাহ জানে। ওকে দেখি একটু কমেন্টসগুলো দেখতে পাচ্ছিলাম না মনে হয়। ওকে ফাইন। আচ্ছা এরপর আমরা চলে যাই, কোনো প্রক্ষেপক 20 মিটার উচ্চতায় উঠে 40 মিটার দূরে পতিত হলো, উলম্ব সরণগত। আচ্ছা খুব নাইস কোশ্চেন যেটা, হ্যাঁ এইটা কোশ্চেন্সের একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে যে এটা কিভাবে উত্তর করবো, বেশিরভাগ স্টুডেন্টে বুঝতে পারবে না এটা, ঠিক আছে? এটা সহজ করে বলি, দেখো কোনো প্রক্ষেপক 20 মিটার উচ্চতায় উঠছে, তার মানে এরকম করে তুমি একটা বস্তু করছো, এটা 20 মিটার উচ্চতায় উঠছে, 40 মিটার দূরে এখানে পতিত হয়েছে, উলম্ব সরণগত। আচ্ছা একটা বুদ্ধি শিখে দিই যাতে তোমার জীবনে আর ভুল না হয়। তুমি খেয়াল করবা আনুভূমিক এইটা সমান সমান হচ্ছে 2 গুণন উলম্ব, তাহলে বলছে এই 40 মিটার দূরে পতিত হয়েছে, তার মানে আনুভূমিক সরণ হচ্ছে 40, উলম্ব কত আছে এখানে প্রক্ষেপক 20 মিটার উচ্চতা হচ্ছে উলম্ব, তাহলে 20 গুণন 2 মানে 2 গুণন 20, 2 আর 20 গুণ করলে 40, 40 থেকে 40 বিয়োগ করলে 0 হবে। এটা অন্য কোনো জায়গায় পাবা না, এটা শর্টকাট লিখে রাখো, আমি বললাম তোমার জন্য খুবই হেল্পফুল হবে। স্যার কোনোটার তো কোশ্চেন্সই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে জুবাইর খান, আমি দেখবো এখন যে এটা যে করছে আর রাগ হওয়া যাবে না, হ্যাঁ ঠিক আছে। তারপরেও তো অনেকে এত নাম্বার কীভাবে হইলো, এটা তো খুবই ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? ওকে দেখো এখানে দেখবো এখন আমরা যে কীরকম ফ্রাইডের কোশ্চেন্সটা, ওটা আমি যেহেতু চেক করি নাই ভুল হয়েছে কিনা, ভুল থাকার কথা না, তারপরে যেটা আমি আচ্ছা দেখি আমি এখানে এখনই দেখাই দেব, এটা আমি আগামী দিন আছে না তোমাদের যে ফ্রাইডের প্রশ্নটা দিচ্ছে কোনটা ভুল, আমি কিন্তু গোটার প্রশ্নটা এখানে দেখাবো আগামী দিন, ঠিক আছে? এখনই করা যেত তাহলে বুঝতাম প্রশ্ন কি, মানে আমি তো চেক করে দেইনি, এই জন্য কনফিডেন্সের সাথে এইভাবে বলতে পারছি না যে কোথাও আবার উঠাতে গিয়ে ভুল করছি কিনা, সেই জন্য। ওকে আচ্ছা এবার লক্ষ্য করো, ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা এর বেগ কত হবে? একদম সর্বোচ্চ উচ্চতা এর বেগ কিন্তু 0 হবে, সর্বোচ্চ যে উচ্চতা আছে সেখানে তার বেগ কত হবে? 0, কারণ সবচেয়ে যখন উপরে উঠছে তারপরে তার বেগ নেই, থাকলে তারও উপরে উঠতো 0। আচ্ছা একটি বন্দুকের গুলি কোনো কাঠের তক্তার মধ্যে এত মিটার প্রবেশের পর অর্ধেক বেগ হারায়, গুলিটি তক্তার মধ্যে আর কতখানি প্রবেশ করতে পারবে? তার মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি জুবাইর খান আমরা দেখবো ইনশাল্লাহ যে আগামী দিন থেকে। আচ্ছা হিলিয়াম, আমি এখন ওই প্রশ্নটা তাহলে এখানে মেডিকেলের পরীক্ষায় খুব নাকি কালকে ফ্রাইডে মেডিকেলে নাকি অনেক ভুল ছিল 4-5টা, হ্যাঁ 4-5টা। আচ্ছা এক্সাম দেওয়ার সিস্টেমটা যেমন স্যার ভিডিও টিউটোরিয়াল করে স্যার দিয়েছেন, সেরকম স্যার ডায়েরির একটা ভিডিও দিলে ভালো। আচ্ছা ঠিক আছে, ডায়েরি রাইটিংয়ের ভিডিও এগুলো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো এখন ওই প্রশ্নটা আমরা এখানে আনবো আগামী দিন, কি ব্যাপার কোথাও ভুল আছে না। আচ্ছা এই 7 নাম্বারটা লক্ষ্য করো, যে একটা বন্দুকের গুলি কোনো কাঠের তক্তার মধ্যে এত মিটার প্রবেশের পর অর্ধেক বেগ হারায়, গুলির তক্তার মধ্যে কতখানি? তাইলে খেয়াল রাখবা অর্ধেক বেগ হারাইলে যে দূরত্বটা আছে সেটা 3 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? তাহলে 0.56কে 3 দিয়ে ভাগ করলে কত হইতে পারে? 0.187 এরকম কিছু হবে, 3 8 54, হ্যাঁ তাহলে বি নাম্বারটা উত্তর। বুঝতেছো আমার কথা? বি নাম্বার। ওকে ফাইন, 0.187। আচ্ছা আমি দেখবো এখন যে কি ব্যাপার।
আচ্ছা 4.9 মিটার পার সেকেন্ড একটা বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি কতক্ষণ শূন্যে থাকবে? তাহলে এটা কিভাবে করব? কতক্ষণ শূন্যে থাকবে, তার মানে এটা টি দিয়ে করতে হবে। টি সমান 2v0 ডিভাইডেড বাই জি, ঠিক না? তাহলে 2v0 হচ্ছে এই যে 4.9, জি হচ্ছে 9.8, তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে হচ্ছে এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 1, তার মানে 1 সেকেন্ড শূন্যে থাকবে। ঠিক আছে, ওকে ফাইন। মোহাম্মদ আমান হোসেন, আজকে সামারি ক্লাস না করলে বুঝার, সামারি করে ফেলো তাহলে বুঝতে পারবা, সামারি না করলে বুঝতে সমস্যা হবে। সামারি করলে একদম ইজি। একটি বল এত গতিতে সোজা উপরে চলে, এটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে? আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি এই প্রশ্নটা? তুমি লক্ষ্য করো যে এত গতিতে সোজা উপরে চলে আসে, তার মানে এটা হচ্ছে ভি নট, সর্বোচ্চ কত উচ্চতা, তাহলে এইচ, মানে এইচ সমান হচ্ছে ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে ভি নট স্কোয়ার 19.6, কে স্কোয়ার করলে আবার 19.6 দিলাম, 2 গুণন জি হচ্ছে 9.8, 9.8 দিয়ে 19.6 হচ্ছে 2 কাটা গেল, তার মানে 19.6 মিটার। ওকে, মাথায় আসতেছে আমি কি বলছি? ওকে, আচ্ছা বাইসাইকেল চাকার গতি কীরকম? এটা জটিল গতি হবে, কারণ চলন এবং ঘূর্ণন দুইটাই আছে, তার মানে এটা হচ্ছে কি বলো, জটিল গতি। আচ্ছা, আমরা আজকে 50টা এমসিকিউ প্র্যাকটিস করলাম, বোটানিতে হচ্ছে 40 আর ফিজিক্সে হচ্ছে 10টা, আজকে অল্প করলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে আমরা যে ইনশাল্লাহ শুক্রবার পড়বো, আর সেই দিন আমি দেখবো হ্যাঁ যে কোশ্চেন্সগুলো আমরা যে পরীক্ষা নিচ্ছি সেই প্রশ্নগুলো আমি একটু দেখবো সেদিন যে কীরকম। তা খুবই ইজি জিনিস, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা হচ্ছে যে ওই জন্য এই কোশ্চেন্সগুলোর ওই অনেক সময় উঠাইতে যে ভুলটা করে, ধরো যে 100টার মধ্যে, এজন্য আমি চেক করলে আর ওই জিনিসটা হয় না। তাই তোমাদের ব্যাচটা করি নেই, সুপার কমান্ডার সবগুলো চেক করি আমি, এই জন্য যাতে এখানে একটা ডিস্টার্ব না থাকে। তাই ইনশাল্লাহ তোমরা একদম রেগুলারিটি মেনটেন করো, আর যেটা যে প্রত্যেক দিন চেষ্টা করতে হবে যে একটু একটু। আচ্ছা, এক্সামে ঘূর্ণন গতি কোনটা? 10 নাম্বার, এটা তো ঘূর্ণন গতি হবে না, কারণ হচ্ছে বাইসাইকেলের চাকার গতি, এটা হচ্ছে একই সাথে জটিল গতি, কারণ ঘূর্ণন এবং চলন দুইটাই আছে, জটিল গতি হবে। ও এটাই ছিল, তাহলে এটা অবশ্যই ভুল। ঠিক আছে, এটা হচ্ছে জটিল গতি হবে। তা ঠিক আছে, ইনশাল্লাহ ভালোভাবে পড়তে থাকো, ইনশাল্লাহ নেক্সট দিন থেকে আমরা কোশ্চেনগুলো সেট করবো, হ্যাঁ, যাতে করে তোমাদের হচ্ছে যে চেক করে আমি দেবো, যাতে কোথাও ভুল না থাকে ইনশাল্লাহ। আর হচ্ছে যে আমাদের যে যে লেকচার, ওটা কি বলে, মেডিকেল সুপার কমান্ডো, সেটা ইনশাল্লাহ আমরা ঠিক 9:30টার মধ্যেই চলে আসতেছি। ঠিক আছে, ওকে, তাহলে প্রত্যেকে রেডি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকিও। আসসালামু আলাইকুম।